গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে সবাইকে স্বাগত। বিশ্বকাপ উপলক্ষে নিয়মিত এই আয়োজনে আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজও তিনজন বিশিষ্ট অতিথি আছেন। আমি অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন শামস শাহিন, উনি ফিফার অফিসিয়াল ভলেন্টিয়ার এবং কাতারে থাকেন, ব্যবসা করেন। গত বিশ্বকাপে কাতারে ওনার বড় ভূমিকা ছিল বিভিন্ন কাজে, সেই গল্প শুনবো। আমাদের সঙ্গে আরও আছেন মুবিন বিন সাদ, উনি প্রপার্টি কনসালটেন্ট, সিনিয়র প্রপার্টি কনসালটেন্ট গোলসেন্ট গ্রুপের। আর আছেন অত্যন্ত পরিচিত মুখ, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট আশরিক রুদ্র। রুদ্র, আপনাকেও স্বাগত আমাদের আয়োজনে। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। রুদ্রকে দিয়ে যদি শুরু করি, আজকে যে 4টি খেলা হলো, 2টি খেলার ফলাফল আমাদের দেশের মানুষের কাছে অত্যন্ত পছন্দের হয়েছে বা মনের মতো হয়েছে। বিশেষ করে ইরান বেলজিয়ামের মতো একটি দলের সঙ্গে ড্র করেছে এবং মিশর 3-1 গোলে জিতেছে। কি বলবেন, এটা কি প্রত্যাশিত? যদি বলি বেলজিয়াম এবং ইরানের ম্যাচটা, সেটা বলবো প্রত্যাশিত না। কারণ আমরা জানি যে বেলজিয়াম কিন্তু অনেক স্ট্রং টিম, তারা ইউরোপে খেলে। ইরান ভালো দল হলেও আমরা জানি যে এই বিশ্বকাপে কিন্তু তাদের বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তারা যেখানে ম্যাচ ভেন্যুটা তাদের, সেখানে তারা খুব অল্প সময়ের জন্য তারা আসে, এক সেশন হয়তো বা ঠিকমতো অনুশীলন করতেও পারে না। আবার ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে ড্রেসিং রুমেই জানিয়ে দেওয়া হয় যে তাদেরকে আবার মেক্সিকোতে ফিরে যেতে হবে। তো এই ধরনের প্রস্তুতি বলেন কিংবা পরিস্থিতিতে একটা দলের পারফর্ম করাটা খুবই কঠিন। সেখানে বেলজিয়ামের মতো দলের বিপক্ষে ড্র করেছে, তাদেরকে কোনো গোল দিতে দেয়নি। এবং আমরা দেখেছি যে ইরানের গোলকিপার আলী রেজা, তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমরা 6-7টি গোল আমরা দেখেছি যে তিনি সেভ করেছেন। এটা অবশ্যই বলতে হয়, এটা ইরানের জন্য একটা বড় অর্জন। আগের ম্যাচে তারা ড্র করেছিল, পিছিয়ে পড়ে 2বারই তারা কামব্যাক করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটাও তারা ড্র করেছে। ইরানের সামনে কিন্তু এখন একটা ভালো সুযোগ। এই গ্রুপের সবচেয়ে কঠিন ছিল হচ্ছে বেলজিয়াম। তো এই বেলজিয়ামের সাথে ড্র করা এবং নিউজিল্যান্ডের সাথে ড্র করা, এখন তাদের সামনে কিন্তু একটা বড় সুযোগ যে তারা যদি দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে, নকআউট পর্বে যদি যেতে পারে। আর যদি এটা যেতে পারে তাহলে আমি বলবো যে এটা তাদের অনেক বড় একটা অর্জন হবে তাদের দেশের জন্য, এবং যারা আসলে ইরানের প্রতি অনেকের একটা সফট কর্নার আছে, তো তাদের জন্য একটা খুশির সংবাদ তো অবশ্যই হবে। এবং আমরা একটু ক্যালকুলেশন করেও দেখেছি যে যদি ইরান কোয়ালিফাই করে পরের রাউন্ডে নকআউট পর্বে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইতোমধ্যে কোয়ালিফাই করেছে, তাদের কিন্তু রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনাল কিন্তু একটা মুখোমুখি হওয়ার সম্ভাবনাও আছে। যদি যুক্তরাষ্ট্র এবং ইরান কোনো একটা ম্যাচ খেলে, সেটা হয়তো এই বিশ্বকাপের সবচাইতে আকর্ষণীয় ম্যাচ হবে এবং মানে ব্যাটল ওয়ার থেকে একদম অ্যাকচুয়াল ফিল্ডে চলে যাবে আর একেবারে লাইক দ্যাট এরকম। এবং আমি ভাইয়া দুইটা বলবো যে ইরান এবং বেলজিয়াম ম্যাচে ইরান কিন্তু আলটিমেটলি আগায় গেছিল, সাইডের কারণে এটা বাতিল হয়ে গেল। সবাই মনে করছে যে ইভেন একটা সুপার গোল হয়েছে এটা একটা। তারপরে আপনার আলী রেজা, এবার যদি আপনার কেপ ভার্দের যে ভজিনিয়ার পরে কেউ যদি লাইমলাইটে এসে থাকে, ডেফিনেটলি আলী রেজা। সে আপনার পার্সিয়ান একটা লিগে জাস্ট একটা খেলতে গোলরক্ষক, এবং আজকে তো কিছু সেভ করছে বেলজিয়ামের গোলরক্ষকগুলো করতো। সে রিয়াল মাদ্রিদের অনেক বছর ধরে, এবং রিয়াল মাদ্রিদের বলে আমার একদম আমি আই এম দ্য ডাইহার্ড ফ্যান অফ রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল, এবং করতো আমার একজন ফেভারিট প্লেয়ার। কিন্তু লাইমলাইটটা কিন্তু আলী রেজার দিকে চলে গেছে, মানে ফাইটটা কিন্তু গোলরক্ষক এটা হয়েছে, বাট আলী রেজা কিন্তু এখানে হাইলাইটেড করতো, কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 গোলকিপার। বাট আলী রেজা এখানে ভজিনিয়ার পরে যদি এইবার ওয়ার্ল্ড কাপে কেউ যদি মানে গোলকিপার একজন যদি মানুষের মনে দাগ কেটে থাকে, ডেফিনেটলি আলী রেজা এটা করছে। আমরা দেখেছি 60 মিনিটের মাথায় তিনি যে সেভটা করেছেন, সেটা বেশ কিছু ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সেটা বলা হচ্ছে যে এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের বেস্ট সেভ। মানে যেভাবে ঘুরে মুভমেন্টটা নিয়ে উনি সেভ করলেন আর কি, মানে দুইবার লাইক দ্যাট একটা বডি, মানে সাধারণত দেখা গেছে যে আত্মঘাতী গোল হয়ে যায় এইসব ক্ষেত্রে। মানে ইয়েতেও দেখলাম, যেটা স্পেন ম্যাচেও দেখলাম যে একটা মানে ফেরান তোরে যে ইয়েটা করলো, এটা আত্মঘাতী গোল হয়ে গেছে। লাইক দ্যাট এইসব সিচুয়েশনে আত্মঘাতী গোল হয়ে যায়, কিন্তু ওইটা উনি কত মানে সুইফটলি যে সেভ করলো, অদ্ভুত। মানুষ এটা নিয়ে অনেকদিন আলোচনা করবে ডেফিনেটলি। শামস শাহিন, আপনি গতবার ফিফা অফিসিয়াল ভলেন্টিয়ার ছিলেন গত বিশ্বকাপে, এবারও আপনি আমন্ত্রিত ছিলেন মিয়ামিতে।
এই যে ইরানকে ঘন্টার পর ঘন্টা আর এক দেশ থেকে ফ্লাই করে যে খেলে আবার সঙ্গে সঙ্গে চলে আসতে হচ্ছে, এটা কি আয়োজনের সঙ্গে যায়? যেই দেশে যে ওয়ার্ল্ড কাপের আয়োজন করছে স্বাগতিক, সেই দেশে একটি দলের সদস্যদের থাকতে দেয়া হচ্ছে না। স্পোর্টসটা তো একটা গ্লোবাল একটা লিডিং একটা এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আসলে এটা মানে এটা পলিটিক্সের সাথে বা কোনো জিওলজিক্যাল যে আমরা মানে হিংসাত্মক যে বিষয়গুলো, এগুলো থেকে টোটালি ডিফারেন্ট। এটাকে বাইরে রাখতে হবে, হ্যাঁ, খেলাধুলাকে বাইরে রাখতে হবে। তো এই যে বিষয়টা আসলে হচ্ছে, এটা টোটালি আমি মনে করি যে এটা ফিফার স্ট্র্যাটেজির সাথেও যায় না। হ্যাঁ, আর মানে টোটালি এটাকে জিও পলিটিক্যাল, স্পোর্টসটাকে জিও পলিটিক্যালি আমি মনে করি যে এবারই প্রথম মনে হয় এটা হিস্ট্রিতে যে একটা মানে এটাকে তো বলা হয় যে গ্রেটেস্ট শো অন আর্থ, রাইট? হ্যাঁ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইভেন্ট এবং আসর। তো এটা তো সম্পূর্ণই একটা সেরা বিষয়। তো এটাকেই মনে হয়, আমার মনে হয় এবারই প্রথম যে জিওপলিটিক্স এর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা টোটালি মানে ফিফার স্ট্র্যাটেজি ফিলোসফি কোনো কিছুর সাথে যায় না। রুদ্র, আপনিও তো দেখেছেন যে সোমালিয়ার একজন রেফারিকেও প্রবেশ করতে দেয়া হয়নি। হ্যাঁ, এবং এটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে উয়েফা তাকে একটা গিফট দিয়েছে, যেটা আসলে সুপার কাপে তিনি আসলে রেফারিং করবেন, এবং আমরা এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে ইরানের বিষয়টা একটু ব্যতিক্রম। আমরা দেখতে পেয়েছি যে যখন আসলে যারা পার্টিসিপেট করছে, খেলছে, মাঠের খেলা খেলছে, তারা যখন এই ধরনের বাধার সম্মুখীন হয়, তার চাইতেও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তারা যখন আমেরিকায় যাচ্ছে মেক্সিকো থেকে, তাদের সাথে কিন্তু কোনো অভিভাবক নেই। অর্থাৎ ফেডারেশনের যারা কর্তা আছেন, সভাপতি, সহসভাপতি কিংবা অন্যান্য স্টাফ যারা আছেন, যারা দলের সাথে কাজ করেন, দলের সাথে ফিফার একটা যোগাযোগ স্থাপন করেন, তাদের কাউকেই কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়নি। শুধুমাত্র এখানে যে খেলোয়াড়গুলো আছেন, কোচিং স্টাফের যে কয়েকজন সদস্য আছেন এবং একজন ম্যানেজার, লজিস্টিক ম্যানেজার হিসেবে একজন আছেন, শুধুমাত্র এই কয়জনকেই যুক্তরাষ্ট্রের সুযোগ দেওয়া হচ্ছে। যে কারণে যে লজিস্টিক ম্যানেজার সেই খেলার ওই কয়েক ঘন্টা, শুধু সে ওই কয়েক ঘন্টা, সেই লজিস্টিক ম্যানেজারকে তাকে মিডিয়ার কাজও করতে হচ্ছে, তাকে দলের কাজও করতে হচ্ছে, যোগাযোগ স্থাপন করতে হচ্ছে, সব কিছু তাকেই করতে হচ্ছে। মানে এখানে একটা বিষয় আছে, কোনো খেলোয়াড় যদি কোনো সমস্যা ফেস করে, এটা সাধারণত একজন অভিভাবক থাকেন যিনি আসলে এটা ফিফার সাথে কথা বলবেন বা আয়োজকদের সাথে কথা বলবেন, সেই সুযোগটা পর্যন্ত তারা পাচ্ছে না। এখানে এ কারণেই তারা বলছে বারবার, তাদের কোচ বলেছে যে এই বিশ্বকাপের এই 48টা দেশের মধ্যে সবচেয়ে নিপীড়িত দল হচ্ছে ইরান। এবং আমি এটা ভাই একটু অ্যাড করি, মনে হয় যে এইটার প্রতিফলনটাই আমরা মাঠে দেখতে পাচ্ছি। ওদের যে একটা মানে জিদ লাইক দ্যাট, মানে খেলা তো একটা স্পিরিট, আপনার ডেফিনেটলি এটা মানে ওর নেশনটাকে রিপ্রেজেন্ট করতেছে। এবং আপনি ইরান তো আলটিমেটলি ইউএসএ দ্বারা এই কয়েকদিন আগেই আমরা দেখলাম একটা ঐতিহাসিক চুক্তি হইলো, এটার মাধ্যমে যদিও সমাপ্তি হয়েছে, বাট ওইটার ওয়েস্টটা কিন্তু ইরানি জনগণের মধ্যে এখনও আছে। ভাইয়া যেটা বললো, যদি ক্যালকুলেট করে আলটিমেটলি ইউএসএর সাথে পড়ে যায়, তখন হবে যে ওয়ার্ল্ডের একটা মানে দুইটা সাইড হয়ে যাবে। এবং আমাদের চাই ভাই সাথে যে ভাই যেটা বললেন যে এটার সাথে আরও যেটা সমস্যা, আমি কিছু মিডিয়া ঘেটে দেখলাম যে ইরান যখন যুক্তরাষ্ট্রে যায়, যে হোটেলে থাকে, সেই হোটেলের সামনে প্রতিবাদ হচ্ছে, তাদেরকে দুয়োধ্বনি দিচ্ছে। কারা দিচ্ছে? ওই ইরানি জনগণই দিচ্ছে, যারা আসলে এখন আমেরিকার সিটিজেন, মানে রেজা শাহ পাহলেভির যে অনুসারী যারা আছে। এই ধরনের প্রতিবন্ধকতাও কিন্তু তাদেরকে ফেস করতে হচ্ছে। তাদের মনোবল ভাঙার জন্য যাবতীয় যা করণীয় সবই করা হচ্ছে। এটা কি মনোবল আরো, আপনি যেটা বলছেন, আরো মনোবল কি চাঙ্গা করে দিচ্ছে, মানে ওদের মধ্যে একটা মানে এটা আমরা রিভেঞ্জ টাইপের আলটিমেটলি। সামশাইন, দেখেন আপনি, যখনই আমরা আমাদের কোনো সুন্দর চিন্তা, সুন্দর ইনিশিয়েটিভ যখন প্রতিবন্ধকতার শিকার হয়, তখন কিন্তু পপুলারিটিটা আরো, ফেমটা আরো বেড়ে যায়। কারণ বিকজ দে আর লিগ্যাল, হ্যাঁ, মানে এটা টোটালি স্পোর্টস, হ্যাঁ, এটার সাথে কোনো কিছু যায় না। তো আলটিমেটলি এটা হচ্ছে কি যে ওরা একে তো মানে যুদ্ধে মানে পজিটিভলি আমরা বলতে গেলে আলটিমেটলি কিন্তু ইরানেরই কিন্তু বিশ্বজুড়ে একটা পজিটিভনেস তৈরি হচ্ছে ওদের এম্পাওয়ারমেন্টটার। পাশাপাশি কিন্তু এই প্রভাবটা কিন্তু আসলে খেলার দিক থেকে ওরা কিন্তু
মানে একটা মানে নজরটা কিন্তু এখন ইরানের দিকে, যে এই যুদ্ধ বিগ্রহ একটা পরিবেশ পরিস্থিতির ভিতর দিয়ে তারা যে মনোবলটা স্পিরিটটা নিয়ে তারা কিন্তু ডিনাই করে নাই, মানে ফিফা ওয়ার্ল্ড কাপটাকে কিন্তু তারা ডিনাই করতে পারতো। কেন? তাদের যদি পজিটিভ মানে নেগেটিভিটি যদি থাকতো, তারা যদি উইক থাকতো, যে আমেরিকাতে তো তারা আমাদের এই মুহূর্তে সবচেয়ে আমাদের চিরশত্রু, তাদের দেশে আমি কেন, বা তারা যেখানে আয়োজকের মধ্যে একটা মেক্সিকো, কানাডা এবং ইউএসএ, তো এই একটা আয়োজক দেশের সাথেই তো আমাদের মানে যুদ্ধবিগ্রহ, আমরা কেন যাব? তারা কিন্তু সেটা করে নাই। তার মানে কি, তাদের যে ভিতরের যে মানে এনথুসিয়াজম বা স্পিরিট বা এম্পাওয়ারমেন্ট বা পজিটিভিটি, এটা কিন্তু আরেক ধাপ বিশ্বজুড়ে কিন্তু তারা এখানেও কিন্তু তাদের জয় জয়কার আমি মনে করি। এবং মানুষের মধ্যে অনেক ইন্সপায়ারেশন পাচ্ছে, মানুষ মানে নিপীড়িত মানুষ। আচ্ছা শামশাহিন, একটি দেশের তো ইমিগ্রেশন পলিসি থাকতেই পারে, অফকোর্স, তাই না? এটা প্রতিটা দেশের আছে। আর আমেরিকা যেহেতু বড় একটি দেশ, শক্তিশালী একটি দেশ, তাদের নিজস্ব ইমিগ্রেশন সিস্টেম থাকবে। আবার ফিফা আয়োজন করার আগে এটা কি ফিফার উচিত ছিল না যে সেই দেশের ইমিগ্রেশনকে আমার প্রায়োরিটি দিতে হবে, নাকি ফিফার যে নিয়ম কানুন সেটাকে প্রায়োরিটি দিতে হবে? যে অবস্থাটা, এর জন্য কাকে দায়ী করবেন আপনি? আসলে ফিফা তো বলতে গেলে একটা মানে সর্বশ্রেষ্ঠ একটা স্বায়ত্তশাসিত একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, এবং ওদের রুলস রেগুলেশনগুলো সম্পূর্ণ আলাদা। এখন ওরা যখন হোস্ট কান্ট্রি যারা হয় প্রতি বছর, ওদের যে রুলস রেগুলেশন ওরা একটা নেগোশিয়েট করে, এবং ওদের যে আলাদা যে নিয়ম কানুনগুলোই কিন্তু ওরা ইমপ্লিমেন্ট করে, ওগুলো ফলো করেই কিন্তু ওরা বরঞ্চ বিশ্বের অনেক যেটা আমরা কাতারে দেখছি, কাতারে আপনি একটা জিনিস খেয়াল করেন যে পৃথিবীর ইতিহাসের কিন্তু ফুটবল বিশ্বের ফিফার ইতিহাসকে একটু ব্যতিক্রম করছে কাতার বিশ্বকাপ। হাউ আমি নিজে ছিলাম গত কাতার বিশ্বকাপে, আমি সেখানে উপস্থিত থেকেছি, আমি নিউজ পাঠিয়েছি। কিভাবে করছে দেখেন, সাধারণত জুন জুলাই পৃথিবীর বিশ্ব ইতিহাসে ইয়েটা হয়, সেটা হচ্ছে ওই যে মানে সামার অক্টোবর নভেম্বর, এটা নভেম্বর ডিসেম্বরে নিচ্ছে, নভেম্বরের 20 তারিখে শুরু হয়েছে, ডিসেম্বরে 18 তারিখে শেষ হয়েছে। এটা জুন জুলাই থেকে কিন্তু উইন্টার একটা মানে ওই যে গরম থেকে সরিয়ে কিন্তু ওদিকে নেওয়া হয়েছে। এটা কিন্তু ফিফার এই কন্ডিশনের কারণেই কিন্তু কাতার এটা অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, তারপরে দেখেন যে এই আপনার আরও যে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, যে মানে মধ্যপ্রাচ্যের পৃথিবীর ইতিহাসে কিন্তু কাতারই ফার্স্ট আরব হোস্ট কান্ট্রি। হ্যাঁ, এখানে যেখানে নেগলিসি ছিল, মানে কন্ট্রোভার্সি ছিল যে আর দে পসিবল টু অ্যারেঞ্জ দিস সাচ কাইন্ড অফ গ্লোবাল মানে সবচেয়ে বিগ একটা ইভেন্ট, একটা কন্ট্রোভার্সি ছিল, কিন্তু ওগুলা কিন্তু ফিফার কন্ডিশনস ক্রাইটেরিয়া মেনে কিন্তু ওরা কি করছে যে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, আপনি জানেন যে আপনার 15,000-এর বেশি সার্ভেলেন্স মানে সিসি ক্যামেরা ছিল, মানে 8টা স্টেডিয়ামের মানে আশেপাশে। আপনার 49,000 49,000 সিকিউরিটি এখানে কাজ করছে এখানে, এবং বাহির থেকে গেছে, তুর্কি থেকে গেছে প্রায় 3,000 স্পোর্ট পুলিশ যারা সিকিউরিটি এনশিওর করছে। তারপরে দেখেন যে আমরা 20,000 গ্লোবালি 4 লাখ অ্যাপ্লিকেন্ট ছিল, ঠিক আছে, এর মধ্যে 20,000 গ্লোব 120টা দেশ থেকে 120টার উপরে ন্যাশনালিটি এখানে অংশ। তো এই যে বিষয়গুলো, এগুলো সিকিউরিটি ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপরে ওয়েদার, এগুলো সব কিন্তু নেগোশিয়েট করে ফিফার ক্রাইটেরিয়া কন্ডিশন মেনে কিন্তু কাতার ইয়ে করছে, তো হ্যাঁ অ্যাগ্রি করছে। তো সুতরাং ফিফার যে স্বায়ত্তশাসিত বিষয়টা সেখানে আসলে এটা এখন আমি কি বলবো, ওরা তো আসলে এখন আমেরিকা তো আপনার মাইট ইজ রাইট, জোরজার মুলুক তার, ওদের একটা ইলিগ্যাল এখানে একটা বিষয় এখানে ইয়ে করছে। আমি মনে করি যে ওদের একটা মানে ইলিগ্যাল একটা পাওয়ার ওরা এখানে, মানে এটা সমীচীন না। আমি এর বেশি মানে যেহেতু আমি ফিফার একজন অফিসিয়াল ভলান্টিয়ার, আমার এর বেশি মানে এখানে আপনি বলছেন ফিফার কোনো দায় নেই? আমি মনে করি দায় নেই, যারা ওটা করতেছে ওরা আমেরিকা, ওরা কিন্তু যে হোস্ট হবে যে দেশটি, তাদের আবেদনের সময় তো ফিফার থেকে উচিত ছিল যে এই বিষয়গুলো ক্লিয়ার করা, আর কি লাইক দ্যাট, যাতে সবকিছু ফ্রিকোয়েন্টলি হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঝামেলা কিন্তু আজকে নতুন না, রাইট, অনেক আগের থেকে 1979 সাল থেকে তাদের মধ্যে এই ঝামেলা চলছে।
তবে এবং একটা এরকম জিনিস ঝামেলা হতেই পারে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের। একটা জিনিস আমি শুধু বলবো যে এখানে ফিফা একটু কৌশল করতে পারতো, একটা কৌশল অ্যাপ্লাই করতে পারতো। সেটা হলো যে যেহেতু 3টা হোস্ট কান্ট্রি এবারের বিশ্বকাপে, হ্যাঁ, ও হয়তো যে ওদের ম্যাচগুলো আমেরিকাতে না রেখে হয়তো মেক্সিকোতে এবং কানাডাতে করতে পারতো। এটা আমি একটা ল্যাকিংস বলবো, আমি এর বেশি এই শিডিউলগুলো অনেক আগে হয়ে যায়, তো দেখা গেছে টিকিট বিক্রি হয়ে যায়, অনেক বড় বড় আয়োজনের একটা ব্যাপার থাকে, হোটেল বুকিং হয়ে যায়, সবকিছুরই কিন্তু সবকিছু সমাধান মিলে আছে। মানে সবকিছু এত বড় রাজনৈতিক সমস্যা তাদের মধ্যে, দুদিন আগে যুদ্ধ হলো, আবার তো সমঝোতাও হলো, চুক্তি হলো। আমরা আসবো আপনাদের কাছে। প্রবলেম সলভিং এর যে বিষয়টা, আমরা যখন অ্যাপ্লাই করছি, হ্যাঁ, আমাদের কিন্তু যখন আমরা তো মানে অনলাইন তারপরে ফিজিক্যাল ইন্টারভিউতে আমাদের কিন্তু বেশি দেখছি কি যে আমাদের মানে প্রবলেম সলভিং, যখন এক্সপেক্টেটার্স বা ভিজিটর্স যারা আসবে খেলা দেখতে, হ্যাঁ, তাদেরকে আমরা হাউ উই উইল ম্যানেজ দেম, আমরা কিভাবে তাদের সার্ভিস এনশিওর করব, অ্যাডাপ্টেবিলিটি, তারপরে হচ্ছে যে প্রবলেম সলভিং এর যে বিষয়টা, এটা সবচেয়ে বেশি দেখছে। 2টা জিনিস বেশি দেখছে আমাদের মধ্যে থেকে। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। ফ্রান্স এবং ইরাক, আর এক যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাক, আমরা জানি বাংলাদেশে অনেক ইরাকের সমর্থক আছে, তারা ফ্রান্সের সঙ্গে কি করবেন, কি হবে ফলাফল ওই খেলার, সেটাও কুইজে অংশগ্রহণ করেন। বিজয়ীরা প্রতিনিয়ত যে পুরস্কার পাচ্ছেন, আমি প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমাদের গোলসেন গ্রুপের প্রপার্টি সিনিয়র কনসালটেন্ট আছেন, তার কাছেই জানবো যে এই কুইজ কম্পিটিশনে যারা বিজয়ী হচ্ছেন তাদের কি কি পুরস্কার দিচ্ছেন। আমরা আসলে হ্যাপিলি ডিক্লেয়ার করতে যাচ্ছি, যারাই উইনার হবে 2 নাইট 3 ডেজ স্টেইং ফ্যাসিলিটিস পাবে। যে আমাদের যে রেডি হোটেলটা আছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস, এটা কক্সবাজারের হিমসরিতে অবস্থিত, ট্রুলি ইন্টারন্যাশনাল চেইন বেসড একটা 4 স্টার হোটেল। আপনি ওখানে 2 ডেজ এবং 3 নাইটস স্টেইং ফ্যাসিলিটিস পাচ্ছে। এবং সেকেন্ড পুরস্কার থাকতেছে আলটিমেটলি যারা প্রিয় দলের জার্সি, লাইক দ্যাট, কেউ ব্রাজিলের থাকলে, ব্রাজিল সাপোর্টার থাকলে ইউ উইল গেট দ্য ব্রাজিলিয়ান ব্রাজিল জার্সি, এবং আপনার আর্জেন্টিনার জার্সি, লাইক দ্যাট আপনার জার্মানি জার্সি যে উইন করবে। এবং থার্ড পুরস্কার একটা আকর্ষণীয় সুভিনিয়র থাকবে আর কি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন, আমি আবারও আপনাদের কাছে আসছি। আমেরিকা সহ বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা সেখানকার ফুটবল বিশ্বকাপ নিয়ে যে আয়োজন, খেলার ফলাফল এবং উত্তেজনা প্রবাসীদের, সেই ভিত্তিতে কিছু তথ্যচিত্র আপনাদের দেখাচ্ছি। যুক্তরাষ্ট্রে এসে আর্জেন্টাইন পাগল ফ্যানদের অনেককেই দেখেছি, কিন্তু সেবাস্টিয়ানের মতো নয়, যিনি মায়ামি থেকে গাড়িতে করে চলে এসেছেন এই ডালাসে শুধু আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য। এবং তার গাড়িটি আপনারা দেখবেন, আমরা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে কেমন তার অবস্থান এবং পাগলামির চিত্রটা আসলে কোন পর্যায়ে। সেবাস্টিয়ান, ওয়েলকাম টু আওয়ার শো অ্যান্ড হাউ আর ইউ? Very good. Pleasure to be with you. Okay, so you are living in Miami and came here to long way to came to this caravan, isn't it? Yeah, no, I mean, we did the Copa America 2 years ago. We did the whole cup in this, and now, it's messy. I got the pleasure to see him in Qatar pick up the cup. I got the pleasure to see him in Miami pick up the Copa America. And we go, you know how we are about him and Argentina itself. It's Crazy. a madness. Yeah. It's not. My mom does what it's called him. It's like, you're sick. But You're sick. It's a good sickness. It's something that money comes and goes. This is priceless. Okay, so how long it takes to come here and how much money you have to spend to this World Cup? Well, it took us 2 days because we stopped in Destin, Florida. We stopped at a friend's house. We did the asado, which is a traditional Argentinian barbecue. And then we drove yesterday 12 hours. We sat at a campsite. Today is the banderazo, which is, you'll see what it's all about. And, a lot of money. Let's just leave it as that. Okay, leave us that. What's inside in the caravan? You'll see, it's just a bed, some coolers for the food and drinks. Come in. Come in. Okay, we are coming. We got, the bed, some clothes, the drums, cooler with the food and some drinks, and that's it. That's all we need. Gas and food. How many people are here in this caravan? It's 4 people. All of your friends? Yeah, of course. We all come from Miami. All of them came from Miami? Yeah. We picked up a guy that he was staying in South Beach. He came from Argentina with nothing, man. He had no idea, and then we picked him up. Like, yo, let's go, come on. We brought him with us, and he's flipping out. He's going nuts because he never thought that he would make it all the way here.
So how long you will be following the Argentina team till the final or not? Hopefully, we'll go game by game, step by step. No, let's not rush things. We got the best in history, and hopefully he will bring us the fourth one. But we don't talk about it. We just, we let him be and let him be happy. Let him play his last cup, and that's it. You are talking about the Lionel Messi. The best in the world. There's no discussion. That's it. I mean, you saw what he did the other day. Come on, man. And he's 38. He's not a kid no more. No. And he's still playing like a kid. And that is, for us, it means the world. So you are going to Dallas to Miami again, Miami to Atlanta, Atlanta to. Hopefully, we win tomorrow. We get the first position in the group. We'll go to Miami, and it's home for us. It's like you'll see in Miami if you go. There's thousands and thousands and thousands of Argentina. It's going to be the biggest party, I think, in the Cup. And then if we keep going, Atlanta, then Kansas again, then back to Atlanta, and hopefully we'll be in New Jersey in a couple of weeks. বেস্ট অফ লাক ফর ইউর টিম অ্যান্ড ইউ অবশ্যই সেবাস্টিয়ান যেটা বলছিলেন যে এবং তিনি কিন্তু আসলে একজন পাগল ফ্যান, না হলে এরকম মিয়ামি থেকে আসলে এই পর্যন্ত আসা, এর পরবর্তীতে স্টেট টু স্টেট যাবেন, আর্জেন্টিনা যেখানেই যাবে সেখানেই যাবেন এবং আর্জেন্টিনার এরকম পাগল ফ্যান আছে বলেই কিন্তু আর্জেন্টিনা এই বিশ্বকাপের সবচেয়ে বড় সৌন্দর্যের নাম। আমরা সেবাস্টিয়ানের সঙ্গে যখন কথা বলছিলাম তখন কথা প্রসঙ্গে বাংলাদেশের নাম আসলো এবং বাংলাদেশ শুনে প্রতিটা আর্জেন্টাইনের মতো সেও কিন্তু আসলে মুগ্ধ এবং আসলে খুবই গর্বিত, বাংলাদেশকে ধন্যবাদ দিতে চান তিনি। উই ওয়ান্ট টু টক টু ইউ সেড অ্যাবাউট দ্য বাংলাদেশ, দ্য বাংলাদেশি পিপল লাভস আর্জেন্টিনা। Bro, what we see online, because I mean, I've never been to Bangladesh, and like the videos that get to us, and like you guys are crazy about us. I've seen some crazy flags, statues, the caravans that you guys do in the scooters is crazier than even in Argentina. So we want to thank you, people from Bangladesh, for following us and like cheering Messi, not only Messi but Argentina, because this goes back to Maradona, which is another god to us. So thank you, people from Bangladesh, for supporting us, and go Argentina, man. থ্যাংক ইউ, সবাইকে বিদায় নিচ্ছি। এরকম পাগল সমর্থক আছে বলে আমরা বলছি যে বিশ্বকাপ বর্ণিল, বিশ্বকাপ আসলে আমাদের জন্য আসলে বেঁচে আছে, টিকে আছে বাংলাদেশে এবং পুরো বিশ্বে। বেলজিয়াম এবং ইরানের খেলা দেখছি। প্রবাসী বাংলাদেশি হিসেবে অবশ্যই আমাদের অনেক ভালো লাগছে এবং আমাদের অনেক বাংলাদেশি মানুষদের সাথে আজকে আমার এখানে দেখা হয়েছে। ডালাসের পথে হাঁটতে হাঁটতে আমরা এমন একজনের দেখা পেয়েছি যিনি মুসলমান কিন্তু ছিলেন আগে জিউস, এখন মুসলিমে কনভার্ট করেছেন গত 20 বছর ধরে এবং এখন ইসলাম প্রচারে কিন্তু তিনি ভূমিকা রাখার চেষ্টা করছেন এবং বিনামূল্যে কোরআন বিতরণ করছেন। তার নাম হাওয়া। তিনি 20 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এখন সবার মাঝে তা ছড়িয়ে দিতে চান। তিনি কি বলছেন এবং বিনামূল্যে কোরআন বিতরণের কারণটা কি সেটাও আমরা দেখতে চাই এবং এরকম কোরআনের সঙ্গে একটা লিফলেটও কিন্তু দিচ্ছেন, যেখানে কোনো প্রশ্ন থাকলে, ইসলাম নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা কোনো সন্দেহ থাকলে তার উত্তরগুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন। সেই হাওয়ার সাথে আমরা এখন কথা বলবো। So Hawa, can you tell me once again your story, why and how you converted into the Muslim? I liked the Quran. You know, I learned a lot. I would go to class once every like 6-7 years. I was married to a Muslim, but I never became Muslim. It was only after I got divorced that I became Muslim. And that was over 20 years ago. Why that? You married a Muslim man, but you are converted Muslim after the divorce. Why? Some of the guys, they aren't the best Muslim. Maybe they're a good man, but they're not the best Muslim, or they're not the best husband. And you know, a lot of people,
when they meet someone, they know, okay, I know about Islam, but it's only because of this person. You know, and I didn't want to do that. And Jewish people, we have a very strong religious and cultural identity. I grew up like practicing, and so it wasn't something I would have just taken this decision lightly. You know, I learned everything about the religion before I decided on it. So is there any problem in your family when you converted into Muslim? Yeah, my father disowned me, didn't talk to me for 2 years. Then after that, we had a long process where he would ask me questions and try to convince me I was brainwashed. And eventually, alhamdulillah, he accepted Islam. That was about 10 years ago. So he is also converted in Muslim. Yes, alhamdulillah, he is. And your mother? She left him. She went and married another Jewish man. And then my father married a girl from Indonesia. So what are you doing here to delivering the Quran? I am seeing that. Why and what's the reason behind that? And how long you will do that? So this is every day for the World Cup. And I'm here for 8 hours, but when I leave, another group comes and they also are delivering the Quran for free to anybody who wants it. You know, the goal is for people to understand Muslims, to see them as a normal person, to learn about Islam if they want to, and have the Quran for free. We have it in English and also in Spanish. Are they interested? Some people are. They're very open. Especially because of the politics now with Palestine. You know, they see like these people that are being wronged and they want to know more about Islam because they are realizing the differences. Even this latest conflict with Iran, they're seeing like on social media how they're reacting and what they're saying compared to like what our government is doing, and they say, oh, maybe this religion is not so bad. Some people, they just walk by, but other people, they do come and talk. Yeah. In USA, Muslims are growing? Yes, most definitely. And the fastest growing group of Muslims is actually Hispanics, people who speak Spanish. Yeah. After that, it's other people as well. It's diverse. Okay, so everybody is taking. Did you? Every single person who gets a Quran, the leaflets are also inside. So if they have questions about Islam later, Oh, this is in English. this one is in English. Okay, And then if they have any questions about Islam, they can scan the QR code. so you are working for the Clear Islam is a foundation or something like Yeah, that. and it's underneath Quran. Okay. Thank you very much. Thank you. বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আশিক রুদ্র, শুনছিলেন ফিফার কথা হচ্ছিল, হোস্টের কথা হচ্ছিল, আপনিও তো বড় বড় ইভেন্ট কভার করতে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশে যান, আপনি তো ইমিগ্রেশন সম্পর্কে অনেক ধারণাই আছে, সেখানে কেমন? যেমন আমরা দেখেছি আপনি ক্রিকেট বিশ্বকাপ করেছেন, সেখানে পাকিস্তান এবং ভারতের এর থেকে বড় ঝামেলা আর কি, যুগ যুগ ধরে ঝামেলা, পাকিস্তান ইন্ডিয়ায় আসবে না, ইন্ডিয়া পাকিস্তানে যাবে না, এবং সেটার সঙ্গে এবার বাংলাদেশও সম্পৃক্ত হয়েছিল। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি ক্রিকেটে যে কয়েকটা ইভেন্ট আমি গিয়েছি, সেখানে আমি ইমিগ্রেশনে কখনো আমি দেখিনি যে কোনো ফ্যান, দল তো অনেক দূরের কথা, কোনো সমর্থক বা কোনো ফ্যান কোনো ধরনের ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়েছে। তবে এই ফুটবল ওয়ার্ল্ড কাপের বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে ফিফা কাইন্ড অফ অসহায়ের মতো একটা মনোভাব তাদের মধ্যে আছে। কারণটা হচ্ছে যে তারা যেটা বলছে যে তারা জানে যে কিছু সমস্যা হচ্ছে, তারা জানে যে কিছু ব্যাপার তাদের নীতি বিরোধী, তারপরও তাদেরকে মেনে নিতে হচ্ছে, এবং সেটা কিন্তু তাদের সভাপতি ইনফ্যান্টিনোর কথাই কিন্তু একেবারে স্পষ্ট ফুটে উঠেছে যে সেই অসহায়ত্বটা, যে তারা বলছে যে তারা আসলে ওয়ার্ল্ডের লিডার না, তাদের হাতে সব কিছু নাই, তারা একেবারে বলা যায় যে ইঙ্গিত করেছে যে আসলে যুক্তরাষ্ট্রের যে নীতি, যুক্তরাষ্ট্রের যে আসলে ফরেন পলিসি কিংবা ইরান কিংবা অন্যান্য দেশের প্রতি তাদের যে আলাদা আলাদা মনোভাব, এগুলোর সামনে আসলে ফিফা খুব একটা আসলে টিকে থাকতে পারছে না, যেমনটা অন্য দেশের ক্ষেত্রে তারা স্ট্রিক্ট হতে পারতো। হ্যাঁ, আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র যখন একজন অতিথি, ডেফিনেটলি ইরান তাদের একজন অতিথি, যখন তাদেরকে সেই প্রপার গাইডটা করতে পারে না, প্রপার যে রেসপন্সিবিলিটি তাদের নেওয়া উচিত ছিল সেটা তারা নিতে পারে না, এটার ফিফার রেসপন্সিবিলিটি বা ফিফার এটা দায়িত্ব, যখন এরকম আয়োজক এটা ব্যর্থ হয় তখন তাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নেওয়া, সেটা যে কোনো ধরনের অ্যাকশন হতে পারে, সেটা ওয়ার্ল্ড কাপ চলাকালীনও হতে পারে, ওয়ার্ল্ড কাপের আগেও হতে পারে, পরেও হতে পারে।
এই ধরনের সিচুয়েশন তৈরি হবে এটা ওয়ার্ল্ড কাপের আগে থেকে কিন্তু একটা আমরা প্রেডিক্ট করতে পারছিলাম। তবে যখন বিশ্বকাপে যখন এই ধরনের সমস্যাগুলো তারা ফেস করছে, তখন এটা ফিফার উচিত ছিল যুক্তরাষ্ট্রের সাথে এটা নেগোসিয়েশন করা এবং তারা এটা একটা সমস্যা সেটা সমাধান বের করে নিয়ে বিকল্প পন্থা তো অবশ্যই আছে, যেহেতু মুবিন বিন সাদ বলছিলেন যে আরও তো 2টি দেশ ছিল আয়োজক দেশ। শিওর। আর এখানে কিন্তু আরেকটা ব্যাপার হলো, এই যে রিসেন্টলি যে ইসলামাবাদ মেমোরেন্ডামটা সই হলো, এটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের জন্য ট্রাম্প আর কি আলটিমেটলি মানে এই টাইমেই যদি আবার লাইক দ্যাট ফুল সুইংয়ে যুদ্ধ চলতো, ডেফিনেটলি এটা ওয়ার্ল্ড ইকোনমিক থেকে শুরু করে মানুষের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করতো। এখন যদিও অনেকেই ফেস্টিভ একটা ভাব চলে আসছে, কারণ ওয়ার্ল্ড কাপ মানে কিন্তু আপনি অনেক মানুষকে বিনোদিত করতেছেন। একদম এত বেশি বিনোদিত করতে পারে এমন কোনো ইভেন্ট পৃথিবীর ইতিহাসে নাই। একসাথে এত মানুষ সেলিব্রেট করতেছে। ড্যাফোডিলে যে ব্রাজিলের সেলিব্রেশনটা হলো, নেইমার নিজে লাইক দিয়েছে। সেই ক্ষেত্রে একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমাদের যে টিএসসিতে যে সেলিব্রেশনটা হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড যত মিডিয়া কাভারেজ, সিএনএন থেকে শুরু করে বিবিসিতে শুরু করে আল জাজিরা, এরা মানে অনেক বেশি ওদের স্পোর্টস যে ইয়েগুলো আছে এখানে অনেক বেশি হাইলাইটেড করতেছে। এই যে এত মানুষকে বিনোদিত করতেছে, এটা কিন্তু আলটিমেটলি যুদ্ধ হইলে মানুষের মধ্যে যদি একটা আলটিমেটলি একটা ভয় শঙ্কা থাকে, তখন কিন্তু এত থাকতো না। এই যুদ্ধটা কিন্তু থামাই দেওয়াটা, এই আলটিমেটলি এই বিশ্বকাপের ইভেন্টটা শুরু হয়েছে দেখে আরো আমার মনে হয় যে আরো কুইকলি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শামস শাহিন, আপনি ফিফার সঙ্গে যুক্ত ছিলেন, ফিফার অনেক কথাই শুনলাম। ধন্যবাদ আশিক রুদ্র, আপনাকেও। সবাই ভালো থাকবেন, প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। এবং যেই কথাটি হচ্ছিল রাজনীতির জায়গায় অন্তত খেলাটা যেন খেলার মাঠেই সীমাবদ্ধ থাকে, তাহলে এই যে উৎসব দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়, সেটি তার যে মর্যাদা সেটি অক্ষুণ্ণ থাকবে। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ড স্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছেন। গোল্ড স্যান্ডস গ্রুপ? পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ড স্যান্ডস গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বল। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ড স্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ড স্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা,
লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক, পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।